এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন ও আতাউর কাউসার এবং নিরাপত্তা পরিস্থিতি জানাতে ধানমন্ডিতে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি শুরুতে যাচ্ছি আফজালের কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সকাল 11টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বসবে এবং শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা করবেন, এমনটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর যেটি বলে রাখি যে এই কিছুক্ষণ আগেই এই মামলায় শেখ হাসিনা এবং কামালের পক্ষে যে স্টেট ডিফেন্স নিযুক্ত হয়েছিলেন আমির হোসেন, তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এখন পর্যন্ত বা তার দৃষ্টিতে তিনি যে মামলা পরিচালনা করেছেন পলাতক 2 আসামির পক্ষে, তার মতে যে বিচারটি সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে এবং এই বিচারে যদি ন্যায় বিচার করা হয় তাহলে আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা খালাস পাবেন, এমনটি তিনি প্রত্যাশা করেছেন। আর এর আগে যখন দেখেছিলাম যে গত বছরের 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিচার শুরু হয়, মূলত তাদের বিরুদ্ধে 5টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে এবং 5টি অভিযোগের উপরই এই 3 জনের অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। 5টি অভিযোগ যদি আমি সংক্ষেপে বলি, প্রথম যে অভিযোগটি হচ্ছে যে সেটি হচ্ছে যে 14 জুলাই গণভবনে শেখ হাসিনা প্রেস ব্রিফিং করে আন্দোলনকারীদের, রাজাকারের বাচ্চা নাতিপুতি এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন। এরপরেই ছাত্র জনতার আন্দোলনের উপর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ চড়াই হয়, এই অভিযোগটি রয়েছে। মূলত আইনের ভাষা যেটাকে বলা হচ্ছে যে উস্কানি, প্ররোচনা, পরিকল্পনা, এই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি যে দায়, সেই অভিযোগটি 1 নম্বর অভিযোগে আনা হয়েছে। আর দ্বিতীয় অভিযোগে আনা হয়েছে যে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের শনাক্ত করা হয়েছে, এরপরে হেলিকপ্টার থেকে বোম নিক্ষেপ করা হয়েছে বা গুলি ছোড়া হয়েছে এবং একই সঙ্গে লেথাল উইপেন ব্যবহারের যে নির্দেশনা দেওয়া হয়েছিল টেলিফোন আলাপে, যেটি আমরা জানতে পেরেছি যে ফজলিনুর তাপসের সঙ্গে শেখ হাসিনা টেলিফোন আলাপটি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে দাখিল করা হয়েছে। সেই আলাপে তার যে নির্দেশনা মারণাস্ত্র ব্যবহারের, সেই নির্দেশনার একটি অভিযোগ আনা হয়েছে। এর বাইরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার অভিযোগটিও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনা হয়েছে। এছাড়া 5 আগস্ট অর্থাৎ গত বছরের 5 আগস্ট আশুলিয়া থানার সামনে 5 জনকে গুলি করে হত্যার পর একজন আহত অবস্থায় মোট 6 জনকে একটি গাড়িতে তুলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এই অভিযোগটিও আনা হয়েছে। একই সঙ্গে চাংখার পুলে 6 জনকে গুলি করে হত্যার যে অভিযোগ, সেই অভিযোগটিও কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আনা হয়েছে। মোট 5টি অভিযোগের সপক্ষে প্রসিকিউশন ট্রাইব্যুনালে 54 জন সাক্ষী হাজির করে এবং তাদের সাক্ষ্য হয়, তাদের জেরা করেছে স্টেট ডিফেন্স। সবকিছু বিবেচনা করেই প্রসিকিউশনের যে প্রত্যাশা, তাদের প্রত্যাশা একেবারেই স্পষ্ট। তারা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। একই সঙ্গে এই 2 আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে জুলাই শহীদ আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশনা ট্রাইব্যুনালের কাছে প্রসিকিউশন চেয়েছে। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুন, তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন এবং তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, একই সঙ্গে কিভাবে মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাসায় বা গণভবনে মিটিং করে আন্দোলন দমনে শেখ হাসিনা যে নির্দেশনাগুলো দিয়েছিল সেগুলো ট্রাইব্যুনালের সামনে উন্মোচন করেছেন। সেই শর্তে প্রসিকিউশন চৌধুরী আব্দুল আল মামুনের কোনো সাজার আবেদন করেনি এবং প্রসিকিউশন যেটি বলছে যে ট্রাইব্যুনাল বিবেচনা করবেন তিনি যে জবানবন্দি দিয়েছেন দোষ স্বীকার করে, সেই জবানবন্দিতে যদি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হন তাহলে ট্রাইব্যুনাল চাইলে তাকে খালাসও দিতে পারেন বা যে কোনো সিদ্ধান্ত ট্রাইব্যুনাল এখতিয়ার রয়েছে এই আব্দুল আল মামুনের বিষয়ে। তাকে এরই মধ্যে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে এসে রাখা হয়েছে। আর যেটি বলে রাখি যে মোটা দাগে 11টার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য বসবে। এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা চলে যাব আতাউর কাউসারের কাছে, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় আজ। রায়ের বিস্তারিত এবং মামলার বিস্তারিত বলছিলেন আমার আরেক সহকর্মী আফজাল হোসেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা আমি তুলে ধরতে চাই যে আসলে এই যে প্রথম রায় এবং স্পর্শকাতর একটি রায়, যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজি, তারা 3 জনই মামলার আসামি ছিলেন। পরবর্তীতে একজন অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হয়েছেন। তো অত্যন্ত স্পর্শকাতর এই মামলাটি, যার প্রেক্ষিতে শাটডাউন কর্মসূচির মতো কর্মসূচিও দিয়েছে আওয়ামী লীগ এবং গতকাল আজ এই দুদিনই শাটডাউন কর্মসূচির মধ্যে আছে।
গত রাতে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, কিছু জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে, যার প্রেক্ষিতে জানমালের নিরাপত্তার একটি আশঙ্কা তৈরি হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু গতকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সচেষ্ট আছেন। এবং হাইকোর্ট এলাকার নিরাপত্তা নিয়ে আমি একটু বলতে চাই, দেখতেই পাচ্ছেন যে সামনে র্যাবের একটি টিম, তারা স্ট্যান্ড বাই অবস্থায় আছেন, পাশাপাশি এপিবিএন আছেন এবং এই হাইকোর্ট এলাকার যে প্রবেশ মুখগুলো, সেই প্রবেশ মুখে বিজিবি মোতায়েন আছে এবং সেকেন্ডারি পজিশনে অর্থাৎ বিজিবি ক্রস করে ভেতরে ঢুকলেই আমরা দেখেছি যে সেনাবাহিনীও তাদের আর্ম পার্সোনাল ক্যারিয়ারের পাশে দাঁড়িয়ে আছে। অর্থাৎ র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন প্রত্যেকেই কিন্তু হাইকোর্ট কেন্দ্রিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটাকে অত্যন্ত স্ট্রং করেছেন, যাতে কোনোভাবেই এই নিরাপত্তা বলয় ভেঙে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কেউ তৈরি করতে না পারেন। এবং একই সাথে যেহেতু শাটডাউন কর্মসূচি শুধু হাইকোর্ট কেন্দ্রিক তো আর নয়, শাটডাউন কর্মসূচি পুরো রাজধানী জুড়েই এই শাটডাউন কর্মসূচির একটি ক্ষতিকারক প্রভাব পড়তে পারে, যার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই আশঙ্কা থেকেই তারা সেদিকেও নজর রেখেছেন, সেদিকেও তারা প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন চেকপোস্টে টহল তারা বাড়িয়েছেন এবং হাইকোর্টে যখন কেউ ঢুকতে চাচ্ছেন তখনই তার পরিচয় নিশ্চিত হয়ে তার ব্যাগ থাকলে ব্যাগ চেক করে তারপরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং হাইকোর্টের সামনে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যে সড়কটি, সেই সড়কটিও আমরা আজ সকাল থেকে দেখেছি যে বন্ধ করে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে, জনগণের জানমালের নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর আছেন। এর আগেও বলেছি, আবারও জানাতে চাই যে গতকাল ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি একটি নির্দেশনা দিয়েছেন পুলিশকে যে যাতে যারা ককটেল বিস্ফোরণ ঘটায়, যারা জনগণের জানমালের ক্ষতি সাধন করতে চায়, যারা অগ্নিসংযোগের মাধ্যমে জনগণের মালের ক্ষতি সাধন করতে চায়, এদেরকে যদি সামনে এ ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায় তবে যাতে অবশ্যই গুলি করে হলেও তাদেরকে নিবৃত্ত করা হয়। এবং এই যে নিবৃত্ত করা হয় সেটি আইনের আওতাতেই আছে এবং আইনের মধ্যে থেকেই এ ধরনের ব্যবস্থা নিতে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা পুলিশের সদস্যদের নিশ্চিত করেছেন। তো কিছু সময় আগে ধানমন্ডি এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটি আমরা জেনেছি। সে জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর রাখছেন আমার আরেক সহকর্মী মাসুদুর রহমান। যেতে চাই তার কাছে সেখানকার বিস্তারিত জানতে। আমি একটু বলে নিই। আচ্ছা, আপনারা সকলেই জানেন যে আজকে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে, যে কারণে আমরা মনে করতেছিলাম যে রাজনৈতিক কোনো অস্থিরতা বা অন্য কিছু হয় কিনা। আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমাদের কাছে এমন কোনো ইন্টেলিজেন্স নাই বা স্পেসিফিক কোনো থ্রেটও নাই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখানেই একটা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটার কিছু দূর সামনেই এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। আপনারা জানেন যে ওই যে মোটরসাইকেলে আসে মারে চলে যায়, এটা কিন্তু আসলে ওইভাবে আমি ওই থ্রেট মনে করি না। দু একটা ঘটনা ঘটবেই। ঢাকা শহর জানেন যে অনেক বড় একটা জনবসতি এলাকা, অনেক রাস্তাঘাট, অনেক কিছু। আমরা পুলিশ যথেষ্ট সতর্ক আছি, তারপরেও দু একটা ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, এটা ঘটতেই পারে। নগরবাসীর আতঙ্কের কোনো বিষয় আছে কি? নগরবাসীর আতঙ্কের কোনো বিষয় নাই। আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ারলি মুভমেন্ট করতে পারেন। আপনারা আপনাদের দৈনন্দিন অন্য দিনের মতো আজকে আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। কালকে কমিশনার একটা নির্দেশনা দিল যে কেউ নাশকতা করলে গুলি চালানো হবে, সেই বিষয়ে আসলে কি বলবেন? এইটা মনে হয় মেসেজটা ভুলভাবে গেছে। এই জিনিসটা হয়েছে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশকে আইনানুগভাবে যে ক্ষমতা দেওয়া আছে সেটা প্রয়োগ করার কথা বলা হয়েছে এবং এটার সর্বোচ্চ স্তর হচ্ছে গুলি করা। সেটা কিন্তু একজন ওই যে ককটেল মারলেই দেখা মাত্রই গুলি করতে হবে, বিষয়টা এরকম না। এটা প্রাথমিক অনেকগুলো স্তর আছে, এই স্তরগুলো পেরিয়ে যে আইনানুগভাবে যে আমাদেরকে 3টা ক্ষেত্র দিচ্ছে, সেটা হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্স, সেক্ষেত্রে গুলি করা যেতে পারে। একটা হচ্ছে আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করতে গুলি করা যেতে পারে। আর একটা হয়েছে যে যদি কোনো সাজাপ্রাপ্ত, যেমন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো আসামি যদি তার গ্রেফতার করার জন্য, সে যদি তার গ্রেফতারকে এড়ানোর জন্য পালিয়ে যেতে চায় বা চলে যেতে চায়, তার এই গতিরোধ করার জন্য তাকে গুলি করা যেতে পারে। তো
তো পুলিশকে আইনানুগভাবে পিআরবি 153 বিধিতে যে নির্দেশনা দেওয়া হয়েছে সে কথাটাই বলা হয়েছে, কিন্তু এটা মিস ইন্টারপ্রিট করা হয়েছে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ইউটিউবে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডি হাইকোর্ট এলাকায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।